মানে রাষ্ট্রপতি কি নির্বাচন দিতে পারে? এটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার যে উনি একা সব? আপনি তো বললেন যে রাষ্ট্রপতি ছিল। রাষ্ট্রপতি ইনিশিয়েট করতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন ইনিশিয়েট করতে পারে। কোথায়? সে প্রপোজ করতে পারে। কোথায় দেখান আমাকে। হ্যাঁ অবশ্যই পারে সে। রাষ্ট্রপতি প্রপোজ করতে বলতে আমার অন্তর্বর্তীকালীন সরকার লাগে না। 7 তারিখ 3 মাসের মধ্যে যারা নির্বাচন চাইছিল তারাই আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই। এই শিফটিং যে তারা করলো, এই যে ভায়োলেট 72 সালের সংবিধান যে ভায়োলেট করলো, এই ক্ষমতাটা কে কাকে দিল? আমরা হঠাৎ করে যেভাবে মুখোমুখি অবস্থান দেখছি এবং পরস্পর বিষেধাঘাত দেখছি, সেটি কি আসলে প্রত্যাশিত ছিল কিনা, সেটির কারণ কি মনে করেন? শুধুই ক্ষমতার রাজনীতির প্রতি সবার এক ধরনের সেই পুরনো আশা আকাঙ্ক্ষার জায়গা, সেটি একমাত্র কারণ? ধন্যবাদ আপনাকে, আবার ধন্যবাদ আমার সহ আলোচক সায়ন্ত ভাই প্লাস জিটিভির যে দর্শক শ্রোতা। না, এখানে তো অনেকগুলো বিষয় সায়ন্ত ভাই উপস্থাপন করলেন। যেমন 84টা বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে, ঠিক আছে, কিন্তু যে শঙ্কাটা আমরা দেখতেছি আপনি যেটা বলছেন, কারণ এখানে নির্বাচনের সাথে নির্বাচনের তারিখ হয় নাই, বাট রোডম্যাপ হয়ে গেছে, হয়তো ডিসেম্বরে তফসিল দিলে তারিখ এসে যাবে এবং মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, এটাই হওয়ার কথা। কিন্তু এবারের নির্বাচনের যে বিশেষ লক্ষণীয় যে বিষয়টা, সেখানে দেখেন যেই চাক, আমার এই দল টলের নাম বলার প্রয়োজন নাই, একটা চলছে কি, কেউ বলছে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। এটা কিন্তু একটা আন্দোলন। কেউ বলছেন পিআর সিস্টেম, তার সাথে জাতীয় পার্টি সহ 12টা দলের নিষিদ্ধকরণ, এটা কিন্তু একটা আন্দোলন। লেভেল প্লেইং ফিল্ড ইস্যু নিয়ে একটা আন্দোলন, জুলাই সনদ নিয়ে একটা আন্দোলন। এটা কিন্তু প্যারালাল চলছে, অর্থাৎ আপনি রেল লাইনের মতো, এইদিকে নির্বাচন, এদিকে এইটা চলছে। তো এই দুটো যদি প্যারালাল চলে, আমরা তো জানি না এই প্যারালাল কত দূর চলবে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যেহেতু এগুলো চলমান আছে। এবং এই যে চলমান থাকলো এখন পর্যন্ত, সেখানে রাজনীতিবিদরা ফেব্রুয়ারি থেকে বসা শুরু করলো, আপনার ফেব্রুয়ারি থেকে বসে সেপ্টেম্বর পর্যন্ত পার হইল, ঐক্যমত্যে কিন্তু আসে নাই। আর যে 84টার কথা বলা হচ্ছে, সেগুলো আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। বেসিক জায়গাগুলো, এই যে বেসিক জায়গাগুলো রয়েছে, এটার সাথে এটার উপরে নির্ভর করে অনেক কিছু। 1, 2, যেগুলো ঐক্যমত্য হয়েছে কিংবা যেগুলো হয় নাই, সবই কিন্তু বাস্তবায়নের ব্যাপার আসবে পরবর্তী সংসদ আসার পর 2 বছরের মধ্যে। আমরা অতীত যে কর্মকাণ্ড, রাজনীতিবিদদের যে কথাবার্তা বা যখন যে যেভাবে কথা বলছে, তাতে ব্যক্তিগতভাবে যদি আপনি আমার কথা বলেন, আমি তো গোটা দেশ রিপ্রেজেন্ট করি না, আমি আমার কথা বলতে পারবো, আস্থা নেওয়ার মতো জায়গায় আমরা নাই। কেন আস্থায় যাব? কারণ আমরা কখনো এমন দল নিয়ে আন্দোলন করেছি এরশাদের বিরুদ্ধে, এখন আন্দোলনের সাথে যে সমস্ত দল ছিল তার ভিতরে রাজাকার হিসেবে যে দলটা পরিচিত, সেও ছিল। তো এই যে আন্দোলনের সময় সব দল আমরা একত্র হয়ে গেলাম এবং আন্দোলন করলাম, তখন কিন্তু ওই যে রাজাকার যে দলটা, সেটা আমার জন্য কোনো হার্মফুল ছিল না। আমার প্রয়োজন ছিল, আমি রাজাকারটাকে সাথে নিয়েছি। আবার এই রাজাকারটাকে কোনো এক সময় কিন্তু আমরা আবার সাথে নিয়ে মন্ত্রীও বানাইছি। তাহলে রেজাল্টটা দাঁড়াইলো কি, যে রাজনীতিতে আপনি যখন যা মন চায় তাই আপনি করতে পারেন। এখন এই ঘটনাগুলোর কারণে আমি তো আস্থায় নিতে পারি না। আবার রাজনীতিবিদরা খুব উঁচু, মানে খুব সাবলীলভাবে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। ভাই, রাজনীতিতে শেষ কথা বলতে থাকবে না কেন? 53 বছরে চলতে 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 আইসেই কিন্তু আজকে নতুন বন্দোবস্তের কথাটা আসছে, এর আগে আসে নাই। আবার যদি আপনি জামাতের দিকে যান, জামাতরে আমি যে অ্যাকসেপ্ট করতেছি তা না, তাদের আদর্শ আমি দেখছি। তারা এক সময় বলেছে যে ইসলাম নারী নেতৃত্ব পছন্দ করে না, অথচ নারী নেতৃত্বের অধীনে গিয়েই তারা মন্ত্রী হয়েছে। যদি ওইভাবে ধরেন, আপনি কাউকে আস্থায় নিতে পারবেন না। সুতরাং আমাকে যা দেখাবেন নগদ দেখাইতে হবে, এবং নগদ দেখানোর জায়গাটা যদি কেউ চায় তার অপরাধ না। 2 নম্বর আসেন, এই যে সংস্কার এবং ঐক্যমত্যে যারা গেল, আমি সব রাজনৈতিক দল যে কয়জন টোটালটা একত্র করলে 50%-এর বেশি হবে না যে এরা রিপ্রেজেন্ট করে, সর্বোচ্চ মাপে ধরলে। তো বাকি 50%-এর প্রতিনিধি কোথায়? তারা তো নন পলিটিক্যাল, অর্থাৎ সুইং ভোটেরা, এরা নির্বাচনের সময় ভোট দিবে, কিন্তু যে 50% রিপ্রেজেন্ট করে তাদের ভোট ওইখানেই থাকবে। আপনার নির্বাচনে কি হয়, দলের ভোট, একটা সবচেয়ে খারাপ লোকটাও যদি দল থেকে নমিনেশন হয়, ভোট তাকেই দিবে। তো এ কারণে আপনি রিপ্রেজেন্ট করছেন 50%, সেই 50% লোকগুলোও কিন্তু একত্র হতে পারেন নাই, বাকি 50% তো ওপিনিয়ন নাই। আরেকটা মারাত্মক মিস ইন্টারপ্রিটেশন করে এই দেশের লোক, রাজনীতিবিদরা বিশেষ করে, যে জুলাই সনদ সংবিধানের উপরে থাকবে। কখনোই না। কেন আমি বলি, আপনি যখনই সংশোধন করবেন, ধরেন এখন তো জুলাই সনদ বিতর্ক হচ্ছে, কালকে আপনি মনে করেন পার্লামেন্টে গেলেন, পার্লামেন্টে গিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করলেন, এটা কি সংবিধানের উপরে যাবে? হোয়াট ইজ কল মানে সংস্কার? সংস্কার মানে ধরেন এখন এই আইনটা আছে,
একটা আইন আছে এই করে, এটাকে যখন আমি সংশোধন করে ঐক্যমত্যের ভিত্তিতে আরেকটা জিনিস করব, তখন তো এটা অটোমেটিক বাতিল হয়ে যায়, তখন এইটা উপরে চলে যায়। নিয়ম, আপনি যখন আইন চেঞ্জ করবেন, এইটা চেঞ্জ করে আরেকটা বানাবেন, তখন তো পিছেরটা বাতিল। এটা তো ন্যাচারাল নিয়ম, তার মানে ওটা আপনি ডিলিট হয়ে যাবে। তো এই যে একটা ভেগ টার্ম জনগণকে বুঝাইতেছে যে সংবিধানের উপরে স্থান মানে কি, সংবিধানে আমি যা অ্যাড করব অতীতেরটা বাদ হয়ে যাবে, আবার ওইটা রাইখে যদি আরেকটা সংযোজন করি তাহলে সংযোজন হইল। এখানে উপরে জায়গা দেওয়ার কিছু নাই, যখনই আপনি যেটা অ্যাড করবেন সেটা উপরেই থাকবে, কারণ পিছুতে তো বাতিল হয়ে যাচ্ছে। এই মিস ইন্টারপ্রিটেশন করে। আচ্ছা, আরেকটা কথা বলে 72 সালের সংবিধান সংক্রান্ত যে এটা ভায়োলেট করা হচ্ছে বা এটাকে যদি কেউ না মানে, আপনি 72 সালের সংবিধান এ পর্যন্ত বাংলাদেশে কে বলছে আমি জানি না যে এটাকে ছুঁড়ে ফেলতে হবে, বাদ দিতে হবে, তা না। এই 72 সালের সংবিধানে নির্বাচন সংক্রান্ত যে বিষয়টা বলা আছে সেটা কিন্তু অলরেডি ভায়োলেট করা হয়ে গেছে। অলরেডি যে ভায়োলেট করা হয়ে গেছে, সংবিধান ভায়োলেট করে তার শাস্তি কিন্তু মহাশাস্তি বলা আছে। এটা যদি সংবিধানের 142, নির্বাচন সংক্রান্ত 123 এবং শাস্তি সংক্রান্ত 7 পরে, এটা বাংলায় লেখা, সবাই পড়তে পারবে। 3টে একত্র করে মিলিয়ে দেখেন যে সংবিধানটা যদি কেউ ভায়োলেট করে কিংবা সংবিধানটা যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে, সেটার জন্য কি শাস্তি হবে বলা আছে। এখন আসেন 72 সালের সংবিধানের নির্বাচন সংক্রান্ত বিষয়টা কি বলা আছে। সেখানে বলাই আছে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে তার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, বইতে বলা আছে। আপনি 72 সংবিধানের কথা বলছি আমি। তাহলে আপনি সংসদ ভাঙলো কবে? আমি তর্কের খাতির ধরলাম নিলাম যেদিন ইনসে ভোট নিছে 8 আগস্ট 2024, ওই দিন থেকে যদি ধরেন আপনি ভেঙে গেছে, তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে, তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে। তাহলে আপনি যে 2026-এর ফেব্রুয়ারিতে গেলেন, কি হিসাবে গেলেন, কোন আইনে গেলেন, কোন ক্ষমতা বলে গেলেন? এখন বলবেন সংবিধান, আমার কাছে ব্যাখ্যা নাই। কেন? একটা ব্যাখ্যা আছে। 7ই আগস্ট, আপনার যদি মনে থাকে, 7ই আগস্ট 2024 রেফারেন্স নেয় বিষয়টি না 7ই আগস্ট 2024 বিএনপি একটা জনসভা করছিল এবং সেখানে বলছিল 3 মাসের মধ্যে নির্বাচন। মনে আছে আপনাদের? হ্যাঁ, এই যে 3 মাসের মধ্যে নির্বাচন চাইছিল কার কাছে? তখন তো আসলে গভর্নমেন্ট এক্সিস্ট করে না। আচ্ছা, এই যে এক্সিস্ট করে না সেটাও বলছি। যদি আপনি 72-এর সংবিধানটা ধরেন, তাইলে আমি বলছি এটা বিএনপি জানতো। আমি মনে করি বিএনপি খুব ম্যাচিউরড। এখন যদি কেউ ডিনাই করে তাহলে আবার তারা ইম্যাচিউরড হয়ে যাবে। এইটা করছিল কার কাছে? সামরিক, আমাদের সেনাবাহিনীর প্রধান 5 তারিখে বলছিল যে আমি আপনাদের দায়িত্ব নিলাম। আপনার মনে আছে? বলছে আর একটা হত্যাও হবে না, প্রতিটা হত্যার বিচার হবে, সমস্ত ফৌজদারি অপরাধের বিচার হবে। এইটা দায়িত্ব সেনাপ্রধান নিয়েছেন। এবং 7 তারিখে যখন তারা বলে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, তখন একমাত্র অস্তিত্ব ছিল সেনাপ্রধানের কাছে, ধরে নেওয়া হবে তার কাছে চাওয়া হয়েছে, এবং সেটা টু সাম এক্সটেন্ট সংবিধান মোতাবেক আছে 90 দিনের মধ্যে। এখন আসেন, তারপরে যখন ইউনূস সাহেব আসলো, আবার মনে করেন 7 তারিখ 3 মাসের মধ্যে যারা নির্বাচন চাইছিল তারাই আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই। এই শিফটিং যে তারা করলো, এই যে ভায়োলেট, 72 সালের সংবিধান যে ভায়োলেট করলো, এই ক্ষমতাটা কে কাকে দিল? এই যে সংবিধান ভায়োলেশনের কথা বলে যে কেউ ওই সংবিধান ভায়োলেট করলে তার এই শাস্তি হবে, ওই শাস্তি হবে, আমাদেরকে বলা হয়, শোনা হয়, ইত্যাদি ইত্যাদি। এটা ভালো ভায়োলেট তো করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। সুতরাং এই ভায়োলেট করে যারা নির্বাচন করে পার্লামেন্টে যাবে তাদেরও কৈফিয়ত দিতে হবে কিভাবে আপনারা আসলেন, এবং 3 মাসের পরে আপনি কিভাবে ডিসেম্বর 2025-এ চাইলেন, আবার ফাইনালি গিয়ে ফেব্রুয়ারি 26-এর জন্য এগ্রি করলেন। আচ্ছা, এই প্রশ্নটা একটু, যেহেতু রাজনীতি গবেষণা সংগঠনের একজন আছেন অন্য পরিচয়ের বাইরেও, ডাক্তার সায়ন্ত, এই প্রশ্নগুলো আসলে যখন আইনি বাধ্যবাধকতা আসবে এবং যে কারণে জুলাই সনদের একটা নিশ্চয়তা, টেকসই নিশ্চয়তা সবাই চান, যে অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়ে গেছে যেগুলো বলা চলে যে যেগুলোর উত্তর এখনো মিলছে না। উত্তর হয়তো এক একজনের জায়গায় দেওয়ার চেষ্টা করছে, এবং যে জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, আগুনের রাজাকে একটু বলে গেছেন, আস্থার জায়গাটা অনেকেই মনে করছেন যে এটি যদি বড় দল হিসেবে যে কেউ যখন ক্ষমতায় যাবেন তারা যদি এটি না করেন, তাহলে এই মাঝের যে সময়টি সেটির আইনি ভিত্তি কি হবে? আপনার কি মনে হয় আসলে সবাই মিলে যে এখন যে প্রশ্নটি তুললেন যে বিএনপি যেভাবে চাইলো তাতেও আসলে সংবিধান তারা ভায়োলেট করেছে, আপনার কাছে ব্যাখ্যাটি শুনতে চাই, বুঝতে চাই। প্রথম কথা হলো এই যে সংবিধান মেনে চলছে কি চলছে না কতটুকু, এখানে 2-3টা জিনিসকে সামনে আনা হয়। একটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে অনেক সময় অনেক কিছু করতে হয় যেটা সুপ্রিম কোর্ট করে। সুপ্রিম কোর্টের তাদের একটা পরামর্শ নিয়েছে, তাদের পরামর্শ নিয়েই সরকারটা শপথ গ্রহণ করেছে। বিএনপি 7 আগস্ট যে সমাবেশটা করেছে সেখান থেকে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে সরকারের কাছে না, 3 মাসের মধ্যে জনগণকে আহ্বান জানিয়েছে নির্বাচনের বিষয়ে সজাগ করা। আর যদি সরকারের কারো কাছে তখন চাওয়ার থাকে তাহলে প্রেসিডেন্ট ওয়াজ দেয়ার, প্রেসিডেন্ট
রাষ্ট্রের কানেও এটা তোলা যেতে পারে। সুতরাং এটা নিয়ে বিএনপি বিশাল সংবিধান লঙ্ঘন করলো তা না, সংবিধান লঙ্ঘিত হয়ে গেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার হয়েছে সেটাই। এবং শিশির মনির জামাতপন্থী আইনজীবী তিনি পর্যন্ত বলছেন যে এই সরকার বৈধতার সংকটের কথা তিনি তুলে ধরেছেন, অবৈধতার প্রশ্নটি এনেছেন। অ্যাকচুয়ালি যে যা কিছুই বলুক, সুপ্রিম কোর্টের যেই নির্দেশনা থাকুক তাদের, তারপরেও এই সরকারটিকে 111-এর সরকারকে যেমন পরের নির্বাচিত সংসদে তাদের ইন্ডেমনিটি দিতে হয়েছে, এই সরকারকেও বৈধতা দিতে হবে পরবর্তী নির্বাচিত সংসদে। এখন পরবর্তী নির্বাচিত সংসদে এইটাকে বৈধতা দিতে হবে। সুতরাং এখন যা যা করবে তার অনেকগুলোই বৈধতার সংকটে পড়বে, এবং এই সরকার যা যা করছে, যাহা কিছুই করিয়া থাকুক না কেন এবং সংবিধানে যাহা কিছুই থাকুক না কেন তাহা বৈধ বলিয়া গণ্য হইবে। এরকম একটা কিছু না করার কোনো উপায় আছে বলে আমার সাধারণ জ্ঞানে মনে হয় না। আমি আইনজীবী না, আইনজীবীরা ভালো বলতে পারবেন। সেইটা একটা দিক। এখন সেই দিকটা আছে বলে সংবিধানের আপনি যথেচ্ছভাবে লঙ্ঘন করবেন কিনা, কত দূর করবেন, সে বিষয়ে তো ঐক্যমত্যের একটা বিষয় আছে। যদি কোনো বিষয়ে ঐক্যমত্যের সম্ভাবনা না থাকে তাহলে সেটাকে রেখে দিতে হবে জনগণের জন্য। আমরা এখানে তিনজন আছি, একটা বিষয়ে তিনজন তিনমত হলাম। এই তিনমত হওয়ার পরে কোনটা গ্রহণ করলো? আমাদের এই প্রোগ্রামের অডিয়েন্স কারা? দর্শকই তো তার আপনার ওইখানে অনলাইন কমেন্টসে বুঝিয়ে দিবে, লাইকিং ডিসলাইকিংস দিয়ে বা কমেন্টস দিয়ে বুঝিয়ে দিবে যে এই বিষয়ে আমাদের তিনজনের কার কথাটা তারা প্রত্যাখ্যান করলো, কারটা গ্রহণ করলো। ঠিক একইভাবে রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলের এই যে যার যার অবস্থা, কোনটা গ্রহণ করলো না, তার প্রতিফলন করবে ভোটের মাধ্যমে। যেহেতু আমরা এবার প্রত্যাশা করছি এবং আমাদের চাওয়া হচ্ছে একটা গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন, যেই নির্বাচনে মানুষ তার ভোটটা প্রয়োগ করতে পারবে এবং সেই অনুসারে ভোটের ফলাফল ঘোষণা হবে। তাই যদি হয়, সেটা যদি নিশ্চিত করা যায়, তাহলে যারা মনে করেন যে এই নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে, এটা এক পক্ষ বলছেন, আর এক পক্ষ বলছে যে না সেটা হবে না, এটা নির্বাচিত সংসদে গিয়ে হবে। তাহলে জনগণের কাছে উভয়ের আপিল নিয়ে যাবেন না, এই বিতর্কটা তো জারি থাকবে, এটা তো চলে যাবে না। জনগণ শুনে তারা বোঝার চেষ্টা করবে যে কারটা ঠিক বা কোনটা যৌক্তিক, সেই অনুসারে তারা রায় দিবে। জনগণের রায়ের উপর আস্থা রাখলেই কিন্তু এই সমস্যাটা হয় না। এখন ধরেন সংকটটা কোথায়? সংকটটা আমার মনে হয় বাংলাদেশে বিএনপি এই মুহূর্তে আনপ্যারালাল বড় দল। অন্য দলগুলো মনে প্রাণে শয়নে স্বপনে ধরে নিয়েছে ক্ষমতায় বিএনপি আসবে। সুতরাং বিএনপি আসলে বিএনপি যাতে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে না পারে, আগেই তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে হবে। এই আকাঙ্ক্ষা থেকে কেউ কেউ সেই বাধার রশিটাকে একটু বেশি মোটা করে ফেলতে চান। আবার বিএনপি মনে করছে, তারাও মনে করে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নির্বাচনে তারাই হয়তো আসবেন। তারা মনে করছে আমরা এসে তো এখানে তো দেশ চালাইতে পারবো না। যদি পিআর সিস্টেমে হয় তাহলে এমন একটা আনস্টেবল অতীতের যে ভোটের রেশিও, তাতে বোঝা যায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কারো নাই। এক। দুই হলো এই কোয়ালিশন সরকার হবে। বাংলাদেশের যেই ক্যারেক্টার, এই নেপালের উদাহরণ আমাদের সামনে জ্বলন্ত আছে, শ্রীলঙ্কার উদাহরণ আছে, এবং এই অঞ্চলে আর কোথাও পিআর নাই। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইসব দেশে আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে পিআর নিয়ে কোনো সফলতার গল্প নাই। সুতরাং পিআর হলে দেশের যে আনস্টেবল সরকার হবে, সে একটা টেনশন বিএনপি থাকতে পারে। দ্বিতীয় হলো উচ্চকক্ষের পিআর নিয়ে। উচ্চকক্ষে পিআর দিলে এই এক্সাম্পল ধরেই নিম্নকক্ষের পিআরের দিকে এদের দাবিটা আরেক দফে স্ট্রং করবে। তারা শুধু উচ্চকক্ষ তো চাচ্ছে না, নিম্নকক্ষ সহ চাচ্ছে। তখন যদি শুধু উচ্চকক্ষের কিছু সমঝোতা এসে মেনেও নেয়, তাহলে ওই সংকটটা আবার ফেস করতে হবে। সুতরাং বিএনপি রাজনৈতিক কৌশল তাদের এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো, ধরেন উচ্চকক্ষে পিআর হলো এবং সেই পিআরে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল না পেলে তখন আপনার ওইখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নিম্নকক্ষের কোন কোন বিষয়ে উচ্চকক্ষ ইন্টারফেয়ার করতে পারবে এবং পারবে না, সেই বিষয়ে তাহলে আলোচনা হওয়া দরকার। যে আপনি শুধু অর্থ বিল এবং অনাস্থা ভোট, এই দুইটাই শুধু উচ্চকক্ষে ইন্টারফেয়ার করতে পারবে না, বাকি সবগুলোই পারবে, সংবিধান সংশোধনে পারবে, বা অন্যান্য কতগুলো তাদের এখতিয়ার কতখানি থাকবে, সেই বিষয়টা নিয়ে তো এখনো কোনো আলোচনা হয়নি। এখন আমরা পিআর নিয়ে আলোচনা করতে চাই, একটা বিরতির পর আলোচনা করবো। তার আগে 2 মিনিট শুধুমাত্র অবহেনা রাজ্যে কি একটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করি, যেটা একটা শান্ত বললেন যে এখানে আসলে সমস্যাটা কোথায়। তারা যেমন বারবার বলেন যে নির্বাচনটা হয়ে যাক, জনগণ বলুক যে তারা আসলে কি চায়, তারপরে হচ্ছে গিয়ে যেসব সংস্কার বা সংবিধান সংক্রান্ত প্রশ্ন আছে তার উত্তর আসুক। সেখানে আপনি কোনো অসুবিধা দেখেন? না, সেটাই আমি বলছি
আমি সরাসরি বললাম যে তখন দায়িত্বশীল সেনাপ্রধান, সুতরাং নির্বাচন তার কাছে চাওয়া হয়েছে। উনি কিন্তু একটা কথা বলছে, সেনাপ্রধানের কাছে চাওয়া না, রাষ্ট্রপতি ছিল তখন। ডাজ ইট মিন যে রাষ্ট্রপতির কাছে চাইছে? আর রাষ্ট্রপতি যদি নির্বাচন দেওয়ার ক্ষমতাই থাকে, তাহলে আমার আবার অন্তর্বর্তীকালীন সরকার দরকার কেন? কি দরকারটা কি? উনি তো নির্বাচন দিয়ে দিতে পারতেন। কাজে এগুলা কোনো কথা নয়। আরে রাষ্ট্রপতি কি নির্বাচন দিতে পারে? এটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার যে উনি একা সব? আপনি তো বললেন যে রাষ্ট্রপতি ছিল। রাষ্ট্রপতি ইনিশিয়েট করতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন ইনিশিয়েট করতে পারে। কোথায়? সে প্রপোজ করতে পারে। কোথায় দেখান আমাকে। হ্যাঁ অবশ্যই পারে সে। রাষ্ট্রপতি প্রপোজ করতে বলতে আমার অন্তর্বর্তীকালীন সরকার লাগে না, আপনি পরে বলেন। না লাগা না লাগার প্রশ্ন ওঠে না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যে রাষ্ট্রপতি প্রপোজ করার অধিকারী নেই। আমরা সমস্যাটার কথা শুনি যে 2 নম্বর নির্বাচনের পর হলে সমস্যা কোথায়? হ্যাঁ আপনি পার্লামেন্ট পর্যন্ত যাচ্ছেন কিভাবে? আপনি তো এখানে এই সংবিধানটা ভায়োলেট করে ফেলছেন। এখানে তো 3 মাসের মধ্যে আপনার নির্বাচন করে ফেলার কথা, আপনি এরপরে যাবেন কেমনে? আর তো আপনার ওয়ে নাই, ওটা তো কলাপস হয়ে গেছে। এরপর একটা রেফারেন্স দিয়েছেন উনি, নেপাল অভ্যুত্থান, শ্রীলঙ্কার অভ্যুত্থান, পিআরের জন্য অভ্যুত্থান হয় নাই, অভ্যুত্থান হয়েছে দুর্নীতির জন্য তাড়ানো হয়েছে। আর যদি পিআর যদি ক্ষতিকর হয়, আমার তো নন পিআরে আমরা 12টা সংবিধান করলাম, 12টা সংসদ নির্বাচন করছি, তাদেরকে আমার তারাইতে হইল কেন? তার কাছে পিআর আর নন পিআর কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে দুর্নীতি। আপনি করাপশন করছেন, তারাই দিচ্ছেন, মানুষ মারছেন, তারাই দিচ্ছে। এখানে তো পিআরের গভর্নমেন্ট ছিল না, কাজেই পিআর কোনো ইস্যু না। 2 নম্বর, উচ্চকক্ষে পিআরের যে আলাপ করতেছে, আপনি কিভাবে আলাপ করেন? একদিকে 72 সংবিধান যদি আপনি লালন করেন, এটার ভিতরে উচ্চকক্ষ আছে? কন্যার সাথে দেখা নেই বিয়া শুক্রবার, পরের পার্লামেন্টে গিয়ে করবেন, সেই আলাপ আপনি এখন থেকে মানুষকে ধোঁকা দিচ্ছেন। যেহেতু আজকে আলোচনার বিষয় রেখেছি যে বিভক্তির যাত্রায় শঙ্কার ছায়া, বিভক্তির একটা বড় কারণ এখন দেখা যাচ্ছে পিআর। কারণ আলোচনা চলাকালীন সময়ে একটি রাজনৈতিক গ্রুপ তারা যুগপৎ আন্দোলনে গেলেন, যদিও এরকম মাঠ গরম করার মতো আন্দোলন না, কিন্তু এটা তো ঠিক যে তারা নিশ্চয়ই চাইছেন যে তাদের রাজনৈতিক সক্রিয়তাও প্রকাশের জন্য, তো এটার একটা এজেন্ডা হয়তো বা পিআর। আমি একটু শুরুতেই কোট করছি সাউথ চায়না মর্নিং পোস্টের একটা প্রতিবেদন, খুব রিসেন্ট সময় এসছে, এবং সেখানে তারা এই পিআর সিস্টেম নিয়ে বলছেন। সেখানে এক জায়গায় তারা বলছেন যে তবে এই প্রস্তাবে একমত নয় বিএনপি, এবং তার কারণ হিসেবে তারা বলছেন যে বিএনপি মনে করছে এতে তারা ভোটে জিতলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। মানে একটা বিদেশি গণমাধ্যম থেকে কোট করলাম। এবং অনেকেই এই ধারণাটি করেন যে বিএনপি কি এর মধ্যে আসলে এরকম কোনো আশঙ্কা দেখেন যে কারণে পিআর নিয়ে তাদের এত সমস্যা, নাকি আসলে আরও গঠনমূলক কোনো কারণ আছে? আর একটু ছোট্ট যোগ করে দিই, পিআরের বিরোধিতা যখন বিএনপি বা তার মিত্ররা করছেন, তখন যতটা না হচ্ছে গিয়ে এটি অনেক বেশি, আমি কি বলবো, স্থূল ভাষায় এটার বিরোধিতা হচ্ছে, একাডেমিক আলোচনা কম হচ্ছে। অর্থাৎ এই কারণে পিআর আমরা মানছি না বা পিআর এই অসুবিধা, তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে পিআর কে বোঝে, পিআর এটা কি আর একটু গঠনমূলক হতে পারতো না? না, গঠনমূলক জায়গায় গঠনমূলক হয়। পিআর নিয়ে ইতিমধ্যে অনেক সেমিনার, অনেক গোলটেবিল, অনেক আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে দুই দিকে। কিন্তু সংবাদ মাধ্যমে মাঠের রাজনীতিটাকে বেশি গুরুত্ব দেয়। আবারও বলছি আমি যে রাজনীতিবিদরা মেঠো বক্তৃতায় এই যে বিতর্কিত কথা যখন বলেন কিংবা শ্যালো কথাগুলা, সেটা যত হাইলাইটেড হয়, একটা সেমিনারের কথা, একটা এই রুমের ভেতরের আলোচনাটাকে অত বড় করে প্রচার করে আসে না। কারণ সেখানে পক্ষ বিপক্ষ তো উত্তেজনা হয় না, কাটতি হয় না, বিওয়ার হয় না। এইটার বাস্তবতা, এটা মানতে হবে। এখন যে বিভক্তির জায়গাগুলো, এখন যেটা মোটা দাগে জামায়াত ইসলাম সহ তাদের সমমনা ধর্মভিত্তিক যে কটা দল যুগপৎ আন্দোলনে আছে, তারা 5টা দাবি নিয়ে নামলো। তার মধ্যে 3টা দাবি হচ্ছে মূলত টার্গেট তাদের। এক হচ্ছে পিআর, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 2 জায়গায় তারা পিআর চায়। 2 হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন আগেই হতে হবে, আইনি ভিত্তি। 3 হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ করা, সহ 14 দল, জাতীয় পার্টি সহ 14 দল। 14 দলও ম্যাটার না, 14 দল ভোটে ম্যাটার করে না, জামাতের জন্য থ্রেট না। এই 3টার মধ্যে যে কথা বিএনপির বেলায় অনেকে বলছে যে বিএনপি পিআর চায় না, কারণ হচ্ছে পিআর হলে তারা এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসতে পারবে না। এটার বাস্তবতা আছে। বাংলাদেশে এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা যখন ক্ষমতায় ছিল, কেউই 50% ভোট পায়নি। 35 থেকে 42 এর মধ্যেই এদের ভোট থাকে, বিজয়ী যারা তাদের। তার মানে হচ্ছে 50%-এর উপরে ভোট নিয়ে এককভাবে বাংলাদেশে ক্ষমতায় আসবে কোনো দল, বিএনপি বা যে কেউ, এটা বাস্তবতা বলে না। তাহলে কি হবে? বিএনপি, হ্যাঁ স্বাভাবিকভাবেই তারা মনে করছে এটা হলে তারা আসবে না। তা তারা না আসলে কি হবে? অন্য কেউ তো আসবে না, কেউই আসবে না। তার মানে হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোয়ালিশন গভর্নমেন্ট, যেখানে একমত হওয়া খুবই কঠিন হয় বিভিন্ন বিষয়ে, এমনিতে আলোচনায় সরকার কোয়ালিশন গভর্নমেন্ট করে যারা মূল সরকার, জোটের মূল শক্তি যারা, তাদেরকে অন্যরা এমনভাবে চেপে ধরবে যে ওদেরকে কিনে রাখতে হবে।
এদেরকে নানানভাবে তুষ্ট করতে হবে, এই পদ দিতে হবে, এই টেন্ডার দিতে হবে, বাংলাদেশের চরিত্র যা তাই হবে। এবং এতে করে অনাস্থা ভোটে সরকার পড়ে যাবে, 5 বছর কোনো সরকার টিকবে না। নেপালে যেটা হয়েছে আপনার 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে, বাংলাদেশে তার থেকে খারাপ অবস্থা হবে। তার মানে একটা আনস্টেবল সরকার হবে, সাস্টেইনেবল কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সুতরাং বিএনপি দেশের স্বার্থে মনে করছে এই দেশে এখনই পিআরের উপযুক্ত না। আপনি পিআর নিয়ে প্রচারণা চালান, যদি মানুষ গ্রহণ করে এবং ওইটা হয়, বরং উল্টা দিকে আবার একথাও তো বলা যেতে পারে যে জামায়াত ইসলাম যেখানে আপনার বাংলাদেশে বিএনপির সঙ্গে জোট করে একবার 17 আসন পেয়েছিল, আর 2008 সালে 91তে মানে ইনফর্মাল অ্যালায়েন্স হয়েছিল, এক ধরনের অঘোষিত অ্যালায়েন্স, সেবার 17টা আসন পেয়েছিল। কিন্তু এর বাইরে তারা এককভাবে ইলেকশন করে 2-3টার বেশি আসন পায় নাই। তাহলে 2-3টে আসন পাওয়া দল, কিন্তু ভোটের পার্সেন্টেজে তারা তো 7-8% পর্যন্ত, একবার 10%-এর উপরে বোধহয় ভোট পেয়েছে। তো 10% ভোট যদি তারা পায়, এখন তো ভোটার তাদের আরও বেড়েছে দলের, 10% হলেও তো 30টা আসন হয়ে যায়, 15% হলে তাদের 45টা আসন হয়ে যায়। কিন্তু এমনি তো একক ইলেকশনে তারা 2-3টার বেশি পায় না। সুতরাং জামায়াতও তো তাদের ওই টার্গেট ওইটাই যে পিআর হলে আমরা বেশি আসন পাবো। এখন কে বেশি আসন পেলো, কে কম আসন পেলো, এই আকাঙ্ক্ষা সব দলের মধ্যে থাকবে এবং যেটা যার সুবিধা সে সেটা চাবে। এইটা যেমন বাস্তবতা, পাশাপাশি সামগ্রিকভাবে দেখলে এটাও তো বাস্তবতা যে পিআর সিস্টেম হলে যে ঝুলন্ত সরকার হবে, সেই সরকার বাংলাদেশে পূর্ণমেয়াদ পালন করতে কখনোই পারবে না। বরং যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে যেই সব দেশ ভালো করছে গণতন্ত্রে, বাংলাদেশে এই পদ্ধতির মধ্যে কোন কোন জায়গাগুলো আপনার লুফল আছে সেটা চিহ্নিত করে সেগুলো আপনি আইডেন্টিফাই করে রোধ করেন। বাংলাদেশে এখনো পর্যন্ত আপনার যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয়, সেই গণতন্ত্রটাই তো এখনো প্র্যাকটিস করা হলো না। প্র্যাকটিস করে তারপর আপনি পাশ ফেল বলতে পারেন, সেটাই তো এখনো প্র্যাকটিস হলো না। যখন যারা ক্ষমতায় থাকে তার মতো চলে। যে প্রশ্নটা এরা আবার বিএনপির যে বিষয়টা জুলাই সনদ নিয়ে সামনে আনছে, যে বিএনপি ক্ষমতায় আসলে এটা তো তারা সংসদে 2 বছরের পাশ করার অঙ্গীকার করছে, পর্যায়ক্রমে না করতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে মানুষ এত বেশি সচেতন, এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে যদি এরা এটা পাশ না করে, তাহলে বাকি সব দল এক হয়ে যাবে, বিএনপি টিকবে না ওই সরকারে। এটা বাস্তবতা, এদেশের মানুষ তাদের টিকতে দিবে না। সুতরাং পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, কোনো দলীয় সরকারের অধীনে না। সেই নির্বাচনে মানুষ বাংলাদেশে এমনিতেই মোটামুটি ভালো চালালো, একবারের বেশি কোনো সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করে না। তার মধ্যে বিএনপি যদি এই ঘটনার পরও কথা দিয়ে কথা না রাখে, তাহলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং জনগণের উপর আস্থা রাখেন, নিজেদের রাজনৈতিক স্ট্রেংথ ধরে রাখেন। আপনি সেদিকে না গিয়ে এখন একটা ইস্যুকে ধরে যদি অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচাল করেন, সেটা ঠিক হবে না। থার্ড মেইন ইস্যু যেটা সংক্ষেপে বলি, জাতীয় পার্টি নিষিদ্ধ। এইখানেও জামায়াতের আর একটা রাজনীতি আছে। জাতীয় পার্টি নিষিদ্ধ এতদিন ধরে, এই 14 মাসে তো বলা হয় নাই। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করা হলো, তখন তো প্যাকেজ প্রোগ্রামে আনতে পারতো যে জাতীয় পার্টি সহ 14 দল সব নিষিদ্ধ করতে হবে। যখন যমুনার সামনে দাঁড়িয়েছিল এই এনসিপি এবং অন্যান্য জামায়াতের ছাত্র সংগঠনেরা, তখন তো সেটা বলে নাই, তখন তারা এটা ভাবে নাই। এখন ভাবছে যে যদি পিআর পদ্ধতি না হয়, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয়, এবং যেহেতু সংবিধানও নাই, নির্বাচন কমিশনও সেটা মানছে না, সরকারও এখনও সেটা আমল দিচ্ছে না, সুতরাং ধরে নিতে পারি প্রচলিত পদ্ধতিতে হবে। সেই পদ্ধতিতে জাতীয় পার্টি যদি ভালো ক্যান্ডিডেট সিলেকশন করে এবং ইনক্লুসিভ ইলেকশনের স্বার্থে তারা ইলেকশনে অংশগ্রহণের সুযোগ পায় আসে, তাহলে এখন যেরকম জামায়াতের কম্পিটিটর বিএনপি, ছোট বড় যাই হোক কম্পিটিটর বিএনপি, তখন বেসিক্যালি জামায়াতের কম্পিটিটর হবে জাতীয় পার্টি। বিএনপিকে আলাদা রেখে জাতীয় পার্টির সঙ্গে কম্পিটিশনের কথা ভাবতে হবে সেকেন্ড পজিশন সিকিউর করার জন্য। সুতরাং জামায়াত ইসলাম ওই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়। আসলে বাকি যে লেভেল প্লেয়িং ফিল্ড আর বিচার, এটা তো আপেক্ষিক কথা, এটা চলছে এবং চলবে। ওই 3টা মেইন ইস্যু, ওই 3টা কারণে গ্রহণ করা। অভিনয় রাজা, কি এই নিষিদ্ধের প্রসঙ্গে পরে আসি। আসলেই তো মানে গণতন্ত্রের যে স্বাভাবিক চর্চা, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের যে স্বাভাবিক চর্চা, সেটি তো অনেকদিন ধরে নেই। তো সেটি চর্চার আগে আসলে পিআরে যাওয়াটা গুরুত্বপূর্ণ কেন? ধন্যবাদ আপনাকে। পিআরে যাওয়া গুরুত্বপূর্ণ কি না সেটা কিন্তু আমার বিষয় না, আমাদের আলোচনাটা হচ্ছে, আমরা সেটা অংশগ্রহণ করছি। এটা আমার ব্যক্তিগত কোনো ইয়ে না। পিআর পদ্ধতি সিম্পল যে জিনিসটা, সেটা হলো আপনার মার্কায় ভোট দেওয়া। দ্বিতীয় ব্যাখ্যা পরে, শুধুই মার্কায় ভোট দিবে। কেউ কেউ বলে যে এতে জনপ্রিয় প্রার্থীকে মিস হয়ে যেতে পারে, এটা বলে। জনপ্রিয় ব্যক্তি বলতে কোনো দলের কিছু নাই। কেন নাই সেটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। বাংলাদেশে এমন অনেক ব্যক্তি আছে যিনি 5 বার এমপি হয়েছেন, 2 বার মন্ত্রী হয়েছেন, মনে করেন একটা দল থেকে 5 বার এমপি হয়েছেন বা 4 বার এমপি হয়েছেন, সে 2 বার মন্ত্রী হয়েছে, তাহলে নিঃসন্দেহে সেটা জনপ্রিয় লোক, তাই তাকে পার্টি দেয়। কথাটা বুঝলেন? তাহলে জনপ্রিয় লোকও আছে, সে আবার মন্ত্রীও ছিল। তাকে দলবিহীন যদি সে দাঁড়ায়, মেম্বারই ভোট পাবে না।
মেম্বারে পাশ করতে যে কয়টা ভোট লাগে সেটা পাবেন, আমি নিশ্চিত। কারণ আপনি যদি জনপ্রিয়তাই এত বুঝেন, মন্ত্রিত্ব ছিলেন, 5 বার এমপি হয়েছেন, এত জনপ্রিয়, এত লোকে ভালোবাসে, আমি দল ছাড়া দাঁড়াই না, দল নমিনেশন দিলেই কিনা সবাই লাইন কেন দেয় ওখানে? সব কোয়ালিফাইড লোক, পচা লোক, ভালো লোক, সব লাইন দিয়ে আমি দলের নমিনেশন চাই। কারণটা কি? আপনি 5 বার এমপি হইলেন, 2 বার মন্ত্রী হইলেন, আপনি দাঁড়ান না নর্মালি। সুতরাং বুলশিট, ওই মার্কারেই ভোট দেয়। এইবার আসেন সেকেন্ড ধাপ, 3টা দলের 3 জন প্রার্থী দাঁড়াইছে, 1, 2, 3, আমরা 3 জনই 3টা দলের। আমি ভাবতেছি আপনি কোয়ালিফাইড, উনিও ভাবতেছে যে আমাকে 3 জনের মধ্যে আপনি কোয়ালিফাইড। আমার লোকগুলো কি আপনাকে ভোট দিবে? আমার দলের লোকগুলো আপনাকে ভোট দিবে? তাহলে কোয়ালিফিকেশন কোনো প্রশ্নই নাই। দল কানা লোক দলরে ভোট দিবে, দল নিয়ে ব্লাইন্ড, যাকে বলে অন্ধ। আপনি কোনো আদর্শ এখানে নাই। আপনি আদর্শ যদি চিন্তা করেন, ওই 50% এখন বর্তমানে বা 35% বা 40% যারা আছে, যাদের কোনো রিপ্রেজেন্টেটিভও নাই ওই যে আলাপ করার জন্য। এইবার আসেন যে সংসদে গেলে কি হয়, শক্ত গভর্নমেন্ট চায়। শক্ত গভর্নমেন্ট তো 12টা সংসদে আমাদের ছিল কিন্তু শক্ত গভর্নমেন্ট, অর্থাৎ নির্বাচন ওই যে এই সিস্টেমে 12টা নির্বাচন হয়েছে, বিতর্কিত 3টা বাদ দিলেও কিন্তু 9টা হয়েছে। তো 9টা নির্বাচন তো হয়েছে, তার ফলাফল আমরা কি দেখছি? এই নির্বাচিত সরকারের ধাক্কা দিয়ে আর্মি আসছে 2 বার, এই নির্বাচনের ধাক্কা দিয়ে 111 আসছে, এই নির্বাচনের ধাক্কা দিয়ে ইউনূস সাহেবরা আসছে। সবই কিন্তু ওই পদ্ধতির সরকার। এত ধাক্কা খাইলো কেন? 2 নম্বর আসেন যে একটু প্রশ্নের উত্তর নিয়ে নেই। সেটা হচ্ছে যে যদি আপনি বলেন যে সরকারের যেই খারাপ দিকগুলো যে কারণে ধাক্কা খেলো, সেটি বন্ধ না করে আসলে পিআর কি বন্ধ করতে পারবে? সেটাই বলতেছি, এখানে সরকার ধাক্কা খাবে না, ধাক্কার প্রসঙ্গ আসবে না। যখনই পিআর পদ্ধতি হবে, আগে বলে নেই, পিআর পদ্ধতি যারা চাচ্ছে তারা যে একেবারে দেশটারে ভালোবাসা চাচ্ছে তা কিন্তু নয়। উনি বলছে 4-5টা সিট পাইতে পারে পিআর ছাড়া, আর পিআর হইলে 40টা সিট পাবে। ওই কারণে তারা চাচ্ছেন, আমি কিন্তু বলে নিচ্ছি। এই মনে না, আবার যারা পিআর চাচ্ছে না তারা পিআর ছাড়া নির্বাচন এলে 2/3 মেজরিটি পাবে, আর পিআর পদ্ধতি নিয়ে যদি হয় 135 থেকে 40টা সিট পাবে। সুতরাং কারো প্রেম নাই, দেশ প্রেম নাই। 2টা লোকে ব্যাখ্যা দেখ যে আমরা দেশের স্বার্থে পিআর চাচ্ছি না, দেশ এবং জনগণের ক্ষতি হবে পিআরে, এটা বলুক, বলতে পারে না। এখন হবে কি, সরকার নড়ে বড়ে হয় কিরকম, দুর্বল মানে কি, আমি যে একক সিদ্ধান্ত চাপাই দিতে পারবো না, দলের যিনি সরকার গঠন করবে তার একক সিদ্ধান্ত চাপাই দিতে পারবে না বলে তারা পিআর চায় না। এইবার আসেন, আমাদের কোনো সংস্কার হয় নাই, কি পুলিশ, কি নির্বাচন কমিশন, কি দুর্নীতি দমন কমিশন, কোথাও আমাদের কোনো সংস্কার হয় নাই এখন পর্যন্ত। সেখানে যদি আপনি পিআর সিস্টেম আসেন, তাহলে সংসদীয় যে সংশোধন বলতে যেটা বোঝায় সেটা অটো হবে। কেননা ওই ভয় থাকবে যে আস্থা তুলে নিয়ে আমার সরকার চলে যাবে। আর একটা জুজুর ভয় দেখায় যে নির্বাচন কতবার করবে, না নির্বাচনের কিছু নাই, সরকার বদল হবে, আরেকটা দল সরকার গঠন করবে। এবং সংসদীয় সংস্কার যদি হয়ে যায়, বাকি সংস্কার অটো হবে এবং এলাকার চাঁদাবাজি কমবে। কিভাবে আমি বলে দিই, সিম্পল। এখন আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন না, 2/3 মেজরিটি নিয়ে যে যাবে, কারণ যার ভোট দিছে কিন্তু তার প্রতিনিধি পার্লামেন্টে নাই। আর যদি প্রতিনিধি পিআর পদ্ধতিতে থাকবে, তখন যদি বলে উনি আমার এমপি, দলটা আমার ছোট, ভাই আমার এলাকায় তো চাঁদাবাজির জন্য থাকতে পারতেছি না, এই এমপি সাহেব তো পার্লামেন্টে আপনাকে বলবে, হয় তোমার লোক তো চাঁদাবাজি করে, এটা যখন দানা বাঁধবে তখন এরা সংঘবদ্ধ হয়ে বলবে আস্থা তুলে নিব, অটোমেটিক চাঁদাবাজি কমবে। অর্থাৎ এই একটা ভাইটাল জায়গা। আমার দেশে কোথাও কোনো সংস্কার হয় নাই, এই সংসদীয় সংস্কার হওয়ার একটাই রাস্তা পিআর পদ্ধতি নিয়ে। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে অনেক সেক্টরের অনেক উন্নয়ন হয়ে যাবে অটো। সুতরাং আমি দেশ এবং জনগণের স্বার্থে এটা প্রেফার করি, নট ফর জামাত, নট ফর বিএনপি, নট ফর আওয়ামী লীগ, নট ফর এনিবডি। জি, স্পষ্ট। আমরা একটু শেষের দিকে আমি একটি বিষয় নিয়ে ডক্টর সায়ন্ত আরও একবার ওই সাউথ মর্নিং পোস্টের রিপোর্টটা উল্লেখ করছি। এটি আসলে প্রণিধানযোগ্য তেমন না, কিন্তু যেহেতু বিদেশি গণমাধ্যম বিষয়টা তুলেছে এবং আপনারও গবেষণা প্রতিষ্ঠান যেহেতু আছে, তারা একটা জায়গায় বলছে যে বিএনপির ভিতরেও এখন নতুন ও পুরাতন প্রজন্মের মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলছে। আমি আবারও কোট করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন নেতৃত্বকে এগিয়ে আনতে চাইছেন, যেটি পুরনো গার্ডের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। আপনার কি কোনোভাবে মনে হয় যে তফসিল ঘোষণার পরে কিংবা বিএনপি যখন তার মনোনয়ন চূড়ান্ত করবে তখন আসলে দৃশ্যপটটি এরকম থাকবে, নাকি আপনি মাঠের রাজনীতি সম্পর্কে অনেক বেশি জানেন, মাঠ আসলে অস্থির হয়ে উঠবে কিনা বিএনপির জন্য? হ্যাঁ, বিএনপির জন্য এবার সবচেয়ে এই যে জামাতের আন্দোলন বা কারা কি বললো বা সরকার, এটা বড় চ্যালেঞ্জ না। ইলেকশন ফেব্রুয়ারিতে হচ্ছে এবং হতেই হবে। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে তার ঘর। বিএনপির নমিনেশনের জন্য ইতিমধ্যে অনেককে সিগন্যাল দিয়ে দিয়েছে তারা যাবে। এখন যখন তফসিল ঘোষণা হবে, সেই চূড়ান্ত পর্যায়ে গিয়ে কয়েকটা চ্যালেঞ্জ ফেস করতে হবে। একটা হলো যারে নমিনেশন দিল তার দলের অন্য যে বঞ্চিত হলো তাকে সে সন্তুষ্ট করে রাখতে পারবে কিনা, নাকি সে অন্য কোনো দলে যাওয়া বা স্বতন্ত্র ইলেকশন করার ওই দিকে যাবে। সেটা একটা চ্যালেঞ্জ।
দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে বিএনপি চায় দীর্ঘদিন ধরে তাদের জোটে একসঙ্গে থেকে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছিল তারা কেউ যেন বঞ্চিত না হয়। বড় দল হিসেবে তাদের প্রতি বিএনপি সুবিচার করতে চায়, তাদেরকে নমিনেশন দিবে। কিন্তু এবার নতুন যে বিষয় যে মার্কা কিন্তু প্রত্যেক দলের নিজের মার্কায় ইলেকশন করতে হবে। ফলে অন্য ছোট দলের বড় নেতা বা জাতীয় নেতা তাকে বিএনপি ওইখানে বিএনপির ক্যান্ডিডেটকে না করলো ইলেকশন করো না, কিন্তু তাকে ইলেকশনটা করতে হবে শেষ পর্যন্ত তার দলের মার্কায়, ধানের শীষে না। সেই অবস্থায় বিএনপির ওইখানকার কর্মীরা ধানের শীষের বাইরে গিয়ে অন্য দলের একজনকে অন্য মার্কার পক্ষে কতখানি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, নাকি তারা স্প্লিট হয়ে যাবেন। ফলে ওই আসনগুলোতে বিএনপি তার দলের নেতৃত্বকে নমিনেশন না দেওয়া অন্য একজনকে কথা রাখতে গিয়ে ওই আসন ঝুঁকিতে ফেলে কিনা, এইটা আর একটা চ্যালেঞ্জ। এবং ওই নেতাদেরকে তো বিএনপি সংসদে আনতে চায়, যে তারা তাদের ভোকাল, তাদের জ্ঞান, তাদের সততা সব মিলিয়ে সংসদে এরকম লোকদের দরকার ফিল করে বিএনপি নেতৃত্ব। কিন্তু তাদের কিভাবে আনবে যদি মাঠের তাদের কর্মী সমর্থকদেরকে ধানের শীষ মার্কার বাইরে, এক হলো দল অন্য দলের নেতা, আবার মার্কাটাও ধানের শীষ না, অন্য দলের কাউকে ধানের শীষে দিতে পারলে ধানের শীষের কারণে স্লোগানটা দিতে তারা যত স্বাচ্ছন্দ্যবোধ করতো, তারা অন্য দলের নেতা আবার মার্কাও অন্য, শুধু বিএনপি তার দলের নেতা না দিয়ে বলবে যে ওর পক্ষে কতজন পেয়ে, এইটা আর একটা চ্যালেঞ্জ। ফলে নির্বাচনে বহুমুখী চ্যালেঞ্জ এবার তৈরি হবে বিএনপির নিজের ঘর এবং জোটের এদেরকে অ্যাকুমুলেট করে আগানো। প্রতিপক্ষরাও তো এবার একেবারে দুর্বল না, তারাও তো নানান ইস্যুতে নানানভাবে মাঠে আছে, ইকুয়েশন কোন দিকে যায় বলা মুশকিল। ফলে বিএনপিকে নানাবিধ চিন্তা করে এইসব ভাবতে হবে। প্লাস এখন প্রচারণার ধরনও পাল্টে গেছে, ভার্চুয়াল প্রচারণায় সেখানে অন্য অন্য দল বট বাহিনীর ব্যবহার যত অন্যরা করতে পারে, যতটা পারদর্শী বিএনপি অতটা পারদর্শী না, এটা সবাই আমরা জানি। ফলে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং হিউমিলেটিং নানান বিষয়াশয় কতটা প্রতিরোধ করতে বিএনপি সক্ষম হবে, সেটা একটা চ্যালেঞ্জ। ফলে এসব ইস্যু মাথায় রেখেই ইলেকশনটা মোকাবেলা করতে। শান্তনু, ধন্যবাদ। শেষ করবো আবুনুর রাজ্জাকে আপনাকে দিয়ে, যে আপনি আসলে কি চ্যালেঞ্জ দেখেন, ছোট একটু যোগ করে দেখি। এটা তো নিশ্চয়ই আছে। আপনি যদি বলেন যে আওয়ামী লীগের ভোটাররা তো রয়ে গেছে, সামনে নির্বাচনে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে, সেটা একটা বড় নিয়ামক হবে কিনা? না, আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন, অনেকেই বলে তাদের 1 কোটি ভোটার, 2 কোটি ভোটার, তারা কোথায় যাবে। আমি ব্যক্তিগতভাবে আমি নট এট অল ইন্টারেস্টেড। কোথায় যাবে তাদের ভোটাররা, দে উইল ডিসাইড। কোথায় যাবে আপনার আমার কথা বলছে নিয়ামক হবে কিনা, কারণ বড় সংখ্যা। আর নিয়ামক হবে কিনা, এখন যদি তারা মনে করে যে এই সংখ্যাটা যদি সত্যি প্ল্যান করে কোনো দলরে ভোট দেয়, নিঃসন্দেহে তার জন্য এটা প্লাস পয়েন্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। না, ওইটা রাজ্জাক বাংলাদেশে হয় না। না, আমি বলে দিলাম সবাই একদিকে, আমি বললাম যেটা আমি বলতে পারবো না। তবে এটা স্থানীয় নেতার উপর আমি কতগুলো কথায় একেবারে একমত হয়েছি। এই যে কথাগুলো উনি বললেন, এই যে বিএনপির জন্য যে চ্যালেঞ্জটা, কারণ অ্যাকচুয়ালি তো ড্রাইভিং সিটে সে বসা, বড় দল হিসাবে সে বসা, আর আজকে এই যে ঐক্যমত্য হইতে পারতেছে না, সেখানেও বিএনপির অনেক রোল আছে। এখন সিম্পল যদি আমি মাঠে চলে যাই, তাহলে মাঠে কি হয়, কিছু সুযোগ সন্ধানী লোক আছে তাদের দলেরই, উনি নমিনেশন পাইলো, আমি পাইলাম না, আমার এক শ্রেণী এসে বলবে কিচ্ছু করতে পারবে না, দল যতই হোক, আপনার জনপ্রিয়তা অনেক, আমাকেও দাঁড়া করাই দিতে পারে। কারণ এখানে ভাই যত কথা বলে টাকার একটা খেলা আছে, সেক্ষেত্রে কি হবে, আমি তো পাস করবোই না, তার ক্ষতি হবে। এটা কিন্তু বিএনপির চিন্তা করতে হবে, যে দলের যে ডিসিপ্লিন, যাকে দিব। একটু কন্ট্রিবিউট করে আমি, এই ক্ষতিটা করাও খুব উদ্দেশ্য প্রণোদিত, কারণ যেই ভাই নমিনেশন পাইলো আমি পাই নাই, অনেকের চেষ্টা থাকে উনি এবার এমপি হয়ে যাওয়া মানে পরের বার উনি মানে এই জায়গা দিব না, আমার কাজ ওনাকে ফেল করানো, হাইকমান্ডের চিন্তায় রাখা যে আমি পরের বার ভাই, পরের হিসাবটা হলো দুষ্ট চিন্তার লোকের সংখ্যাও কিন্তু কম, এবং এটা এবং আমি মনে করি রাজনীতি ক্ষেত্রে আবার জাস্টিফাইড। আমি আমার রাজনীতি ঠিক রাখবো না, পচুক গিয়ে আমার, কিন্তু দলের ক্ষতি হয়ে যাবে। এটা গেল একটা ব্যক্তির থেকে তো দলকে বড় করে দেখতে হয়। আরেকটা বললো যেটা, এই যে বললো যে ধরেন জামাতরে জোট করে দিল, আমি যেমন ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আপনি গণতন্ত্র এটা পারমিট করেন, তারপরেও যদি আপনি লোকটা জামাতের কিংবা লোকটা অন্য দলের, সেখানে ওই বিএনপির লোক গিয়ে স্লোগান দিয়ে তারে পাশ করাবে, এখানে একটা ঘাপলা হবে। এই সমস্ত চ্যালেঞ্জে আমি একমত, এগুলো চিন্তা করতে হবে সুন্দরভাবে। তবে সামনে যদি নির্বাচনটা আগায় নিতে হয়, তাহলে আমি একই কথা বারবার সব জায়গায় বলি, 3টা স্টেক হোল্ডার, 3টা রাজনৈতিক দল নিয়ে, জামাত, এনসিপি এবং বিএনপি মিলে একটা স্টেক হোল্ডার রাজনৈতিক, সরকার একটা স্টেক হোল্ডার, টার্মোয়েল সিচুয়েশনে আর্মি একটা স্টেক হোল্ডার। এই 3টে স্টেক হোল্ডার যদি একটা ঐক্যমত্যে চলে আসতে পারে সুন্দর জায়গায়, তাহলে ফেব্রুয়ারি নির্বাচন মোটামুটি নিশ্চিত।